হেতমপুরের মাঠের ঠিক মাঝখানে রোজ ভোরবেলা উঠেই লরির চাকার দাগ দেখা যায়। এই লরি কোত্থেকে আসে, কোথায় বা যায় এই লরি, কেউ বলতে পারে না। হেতমপুরের মাঠের এক পাশে পাঁচু মণ্ডলের বাড়ি। মণ্ডল বলে, মাঝরাতে লরি চলার শব্দ আর হইচই, চিৎকার চেঁচামেচিও শোনা যায়, আবার কিছু পরে একদম চুপ। কোত্থেকে যে লরিটা আসে, কোথায় বা যায়, কেউ বলতে পারি না আমরা। তবে মাঝে মাঝে ওই লরির চাপা পড়ে হেতমপুরের মাঠে লোক মারা যায়। হেতমপুর থানার বড় দারোগা বিপত্তারণ চক্রবর্তী মশাই এই নিয়ে বহু তদন্ত করেছেন, কিন্তু লরির কোনো হদিশ করে উঠতে পারেননি। লরিটা অবশ্য বড় রাস্তা থেকেই আসে এবং মাঠের মাঝ বরাবরই যায়। তারপর মাঠের মাঝখান থেকে আর লরিটার কোনো হদিশ পাওয়া যায় না, চাকার দাগও পাওয়া যায় না। মাঠের মাঝখান থেকেই লরিটা যেন কোথায় উধাও হয়ে যায়। ছোট দারোগার মতে এটা কোনো লরি বা এ অঞ্চলের ব্যাপার নয়, তবে অপর থেকে অর্থাৎ মহাশূন্যের অন্য কোনো গ্রহ থেকে এখানে কোনো যান নামে এবং মাঠের মধ্যে কেউ থাকলে ওই যান তাকে চাপা দিয়ে পিষে চলে যায়, বুঝলেন? যদি লরি হতো, মাঝ মাঠ থেকে চাকার দাগ থাকবে না কেন বলুন? বড় দারোগা বললেন, এই কারণেই তো ভেবেচিন্তে কোনো সূত্র পাচ্ছি না মশাই। আপনারা শুনছেন আজকের গল্প হেতমপুরের মাঠ। রহস্যজনক এই ছোট্ট গল্পটি লিখেছেন শম্ভুনাথ বণিক। পাঠ করছি আমি মৃণাল দেবনাথ। মিউজিক দীপরাজ। শুনতে থাকুন শেষ পর্যন্ত ছোট্ট রহস্যজনক গল্প হেতমপুরের মাঠ। আর লরিটা যদি মাঝ মাঠ থেকে বড় রাস্তার দিকেই ফিরে আসে, তবে ফেরার পথে চাকার দাগ থাকবে তো, তা নেই কেন? ছোট দারোগার যুক্তি অকাট্য। বড় দারোগা মাথা নেড়ে সায় দিলেন, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু ওপরওয়ালাদের কাছে কি লিখি বলুন তো? যা দেখতে পাচ্ছি তাই লিখে দিন, অর্থাৎ সত্যি কথাটাই লিখে দিন। বড়বাবু ভালো মনে সত্যি কথাটাই পুলিশ সুপারের কাছে লিখে পাঠালেন। সেই সঙ্গে ছোটবাবুর মতামতটিও লিখলেন। এক হপ্তাহ পরে পুলিশ সুপার স্বয়ং এলেন হেতমপুরের থানায়। এসেই থানার বড়বাবু আর ছোটবাবুকে তলব করলেন। হ্যাঁ, আপনাদের কি মাথা ফাথা খারাপ হয়ে গেল নাকি? বড়বাবু মাথা চুলকে জিজ্ঞেস করলেন। কেন স্যার? হেতমপুরের মাঠে লরি অ্যাক্সিডেন্টের রিপোর্টে কি লিখেছেন? আমরা যা তদন্ত করে পেয়েছি তাই লিখেছি স্যার। মুন্ডু লিখেছেন, মুন্ডু। স্পেসশিপ আর জায়গা পেল না? এত জায়গা থাকতে হেতমপুরের মাঠে নামতে গেল? এই স্পেসশিপের আইডিয়া কার মাথায় এসেছে শুনি? বড়বাবু ঢোক গিলে বললেন, স্যার, আমি যখন এই ব্যাপারে মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না, অর্থাৎ লরির চাকার দাগ দেখলুম মাঠের এক কোণ থেকে শুরু হয়ে মাঠের মাঝখান পর্যন্ত গেছে, তারপরে উধাও, কোনো দাগ ফাঁক কিচ্ছু নেই। তখন ছোটবাবু বললেন, ওই মহাশূন্য থেকে আসা কোনো মহাযানের কারবার, হয়তোবা ওই যান যখন নিচে নামে তখন তার চাকা লরির মতোই, তাই ওই দাগ পড়ে। চলুন তো জায়গাটা একবার দেখে আসি, তারপর ছোটবাবুকে রাঁচির পাগলাগারদে পাঠাবার আমি ব্যবস্থা করছি। চলুন। পুলিশ সুপারের কথা শুনে হেতমপুরের ছোট দারোগার মুখ আমশির মতো হয়ে গেল, কিন্তু অকুস্থলে গিয়ে সবকিছু পরখ করে পুলিশ সুপারের চোখ টেরা হয়ে গেল। সত্যিই তো লরির চাকার দাগ মাঠের কোণ থেকে শুরু হয়ে মাঠের মাঝ বরাবর এসে শেষ হয়েছে। তারপর আর চাকার দাগ নেই। লরিটা যে ফিরে গেছে তারও কোনো প্রমাণ নেই। এ কি করে সম্ভব? পুলিশ সুপার বড় দারোগাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ওই মকবুল মিয়ার লাশটা কোথায় পাওয়া গেছে? মাঠের মাঝখানের
কিছু আগে ওই লরির চাকার দাগের মধ্যেই। সেখানে সেখানে কিছু রক্তও আছে, জমাট বাঁধা রক্ত। পুলিশ সুপার সেই জমাট বাঁধা রক্ত পরীক্ষা করে দেখলেন। তারপর বড়বাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আচ্ছা, ওই পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? লরির চাকায় পিষ্ট হয়েছে, সেটাই মৃত্যুর কারণ স্যার। কিন্তু মরার আগে সে কোনো কারণে অসম্ভব ভয় পেয়ে গিয়েছিল স্যার। লাশের যে ফটোটা নেওয়া হয়েছিল তাতেও দেখা গেছে তার দু চোখই বিস্ফারিত, এবং আরেকজন বিশেষজ্ঞের মতে লরির চাকায় পিষ্ট হওয়ার আগেই মকবুল মিয়া হার্ট ফেল করে মারা গেছে। বলেন কি? হ্যাঁ স্যার। পুলিশ সুপার তার মাথার টাকে হাত বুলোতে বুলোতে বললেন, ব্যাপারটা দেখছি বেশ গোলমেলে। ছোট দারোগা বাবুর কথাটা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো। তাছাড়া এই অঘটনের অন্য কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা করাও সম্ভব হচ্ছে না। পুলিশ সুপারের কথা শুনে ছোটবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। বড় দারোগা মাথা চুলকে পুলিশ সুপারকে জিজ্ঞেস করলেন, এখন আমাদের কি কর্তব্য স্যার, বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে এ পর্যন্ত লরি চাপা পড়ে কতজন লোক মারা গেছে? তা স্যার গত কয়েক বছর মিলিয়ে 70 জন। ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকেই এ মাঠে পুলিশ পিকেট বসান। প্রতি রাতে 4 জন করে আর্মড কনস্টেবল এ মাঠে ক্যাম্প করে থাকবে। দেখা যাক কি হয়। আমিও কয়েকদিন এখানকার ডাক বাংলোয় থাকবো ভাবছি। ব্যাপারটার একটা হেস্তনেস্ত করেই তারপর সদরে আমি ফিরে যাব। আজ থেকেই কি পুলিশ পিকেট বসাবো স্যার? হ্যাঁ নিশ্চয়ই। অতএব সেদিন থেকেই পুলিশ সুপারের নির্দেশে হেতমপুরের মাঠে পুলিশ পিকেট বসানো হলো। একটা তাঁবুও খাটানো হলো, বড় লাইটের ব্যবস্থা করা হলো। সেদিন রাতে অবশ্য কিছু ঘটল না। কোনো লরির আওয়াজও শোনা গেল না, কোনো হইচই বা চিৎকারও শোনা গেল না। পরদিন শনিবার, তাই অমাবস্যা। সন্ধ্যা থেকেই পুলিশরা হেতমপুরের মাঠের তাঁবুতে হাজির। বড় লাইট জ্বালানো হয়েছে। 4 জন মিলে দিব্যি তাস খেলাও শুরু করেছে। পুলিশ সুপার তো নির্দেশ দিয়েই রেখেছেন, সন্দেহজনক কিছু দেখতে পেলে সঙ্গে সঙ্গে গুলি করবেন, একটুও দ্বিধা করবেন না। রাত গভীর। বড়বাবু বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন নিজের কোয়ার্টারে। পুলিশ সুপারও ডাকবাংলোয় দিব্যি ঘুমোচ্ছিলেন। এমন সময় কনস্টেবল রামভজন পাড়ে এসে চিৎকার করে ডাকল, আলে হুজুর হুজুর, উঠুন উঠুন বলে বাবু, ও পাড়ে বাবু, হুজুর উঠুন উঠুন। রামভজন পাড়ের ডাকাডাকিতে বড়বাবু ধরফড়িয়ে উঠে জিজ্ঞেস করলেন, এই ইতনা চিল্লাতে হ্যায়? हाँ अभी तक रात है, नींद हराम कर दिया। अरे क्या हुआ बताओ। হুজুর উধারে সর্বনাশ হয়ে গেল হুজুর। কেন কি হয়েছে বল না। হুজুর वो 3 जन कांस्टेबल था, ताबू में लॉरी के एकदम पिछिए दिए गেল। আমি পিছাব করতে जरा बाहर গিয়েছিলাম হুজুর, তাই বাঁচিয়া রইলাম। अरे सब खुल के बताओ, कैसे क्या हुआ। हुजूर रात 11:30 तक सब कुछ ठीक ही था, कोई गड़बड़ नहीं था, सब सुनसान था। अरे था उसके बाद क्या हुआ बोलो। हम ही लोग भी ताश खेलते अछिलाम हुजूर, 12 बजने में तब सिर्फ 5 मिनट बाकी था, हमार टाटी पाइए गल। तब हम लोटा और टॉर्च लेके जरा दूर का एक झोपड़ा का अड़ाल में गिलाम, टाटी भी बसलाम। तब उसके बाद एक ठो लॉरी का शब्द पाइलाम, उसका सामने में हेडलाइट का जोरालो आलो था। अरे तब क्या हुआ बोलो। वो लॉरी का बहुत स्पीड भी था, हम टाटी बसे चित्कार करते करते ओদের বলতে লাগলাম, आइलबा गोली चलाओ। और उसके बाद 3 ठो फायरिंग भी হইল।
तारपर चित्कार भी होइलो। हम जल्दी छूट गया। लॉरी का ड्राइवर का केबिन में फोकस किया। हाँ, क्या देखा? ओ हुजूर, आप विश्वास चाइबेन हुजूर। अरे बोलो बोलो, की देख ले बोलो। हो टॉर्च का फोकस में देखा ड्राइवर का सीट में एक तो कंकाल था हुजूर। की बोलले? कंकाल? हाँ हुजूर, कंकाल चौक से एक नीला जैसा आलो भी था हुजूर। আমি আর মাঠে নামতে পারলাম না হুজুর। হুজুর, আমার মাথাটা ঘুরে গেল, অজ্ঞান হয়ে পইয়া গেলাম হুজুর। যখন ভোর হইল জীবন ফিরে পাইলাম হুজুর। তারপর জোর টর্চ ফোকাস করতে করতে ताबू का पास में गिलाम हुजूर। गिया देखी हुजूर ताबू चैप्टा और लाइट फाइट भी चैप्टा और हमारा 3 साथी कांस्टेबल रतन, सपन और नयन भी चैप्टा हुजूर। सब भइया आछे, सब बंदूक बंदूक सब चैप्टा হইয়া গেছে হুজুর, ভাইগা গেছে হুজুর। সে দৃশ্য আপ দেখলে भी ভয় পাইয়া যাইবে হুজুর। আমি ছুটতে ছুটতে আপনাকে ডাকতে আসলাম হুজুর। তুমি বিশ্রাম নাও আর ওই থানায় পাগলা ঘন্টি বাজাতে বলো। জি হুজুর, জি। তখনই বড় দারোগা, ছোট দারোগা আর জিপে 3 জন কনস্টেবল নিয়ে প্রথমেই হাজির হলেন ডাকবাংলোতে। পুলিশ সুপারকে ডেকে সব কথা বললেন। সদল বলে অকুস্থলে গিয়ে দেখলেন কনস্টেবল রামভজন পাড়ে একটুও বাড়িয়ে বলেননি। তাবু, মানুষজন সবকিছু চ্যাপ্টা, ভাঙচুর, রক্তাক্ত। লরির চাকার দাগও পরখ করা হলো। মাঝমাঠ থেকে আর চাকার দাগের কোনো হদিশ পাওয়া গেল না। মৃত 3 কনস্টেবলের চোখই ভয়ে বিস্ফারিত। পরে থানায় স্থানীয় লোকজনকে ডেকে একটি সভা ডাকা হলো। হেতমপুরের মাঠের ঘটনার ব্যাপারে আলোকপাত করা হলো। আলোচনার মাধ্যমে জানা গেল এ পর্যন্ত হেতমপুরের যতগুলি লোকই এভাবে মারা গেছে তারা মারা গেছে শনিবার কিংবা মঙ্গলবার রাতে, হয় সন্ধ্যা রাতে অথবা রাত 12টার কাছাকাছি সময়ে। হেতমপুরের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি পাঁচু মণ্ডলের বাবা তারু মণ্ডল বলল, হুজুর, গুলি বন্দুক দিয়ে হেতমপুরের মাঠের এই ঘটনা বন্ধ করা যাবে না, যাবে না। পুলিশ সুপার বললেন, কেন? এটা হইল গিয়ে হুজুর তেনাদের ব্যাপার। তেনাদের মানে? ভূতেদের। তেনাদের আপনি ওই গুলি গোলা দিয়ে সায়স্তা করতে পারবেন না, পারবেন না। তবে অনেক কালের একটা ঘটনা বলছি হুজুর, তাহলেই সব ব্যাপার আপনার কাছে খোলসা হয়ে যাবে। হ্যাঁ বলুন। আজ থেকে 30 বছর আগে এই হেতমপুরের পাশের সদানন্দ মণ্ডল বলে একজন ড্রাইভার থাকতো। সে লরি চালাতো। একদিন শনিবার রাতে ব্রেক ফেল হওয়ায় মাঠের মধ্যে তার লরিটা নেমে আসে। হেতমপুরের মাঠটা ছিল ডাকাতদের আড্ডাখানা। তারপর লরি ব্রেক ফেল করায় সদানন্দ মণ্ডল তো লরি বোঝাই ওই মালপত্র নিয়ে হেতমপুরের মাঠে নেমে গেল। তখন ডাকাতরা তাকে পিটিয়ে মেরে ফেলল, অর্থাৎ নৃশংসভাবে খুন করল। লরি বোঝাই মালপত্র লুটপাট করে লরিটা ভেঙে চুরে কোথায় যে গায়েব করলো কে জানে। তখন হেতমপুরে থানা হয়নি। তারপর থেকে প্রতি শনিবার ও মঙ্গলবার রাতে হেতমপুরের মাঠে ওই লরির আবির্ভাব হয় এবং মাঠে যদি ওই সময় কেউ এসে পড়ে সে আর বাঁচে না। 30 বছর ধরে ভুতুরে লরির সেই একই খেলা চলছে হুজুর। পুলিশ সুপার জিজ্ঞেস করলেন, এর বিহিত কি করা যায় বলুন মণ্ডল মশাই? আমার তো মনে হয় সরকারি তরফ থেকে অথবা জনসাধারণের তরফ থেকে কেউ যদি ওই গয়ায় সদানন্দ মণ্ডলের নামে পিণ্ডি দিয়ে আসে তবে এই ভুতুরে লরির উৎপাতটা বন্ধ হতে পারে, নতুবা এই ভুতুরে লরির উৎপাত বন্ধ করা সম্ভব হবে না, হবে না।
সব কথা শুনে পুলিশ সুপার বললেন, বেশ, আমরা পুলিশের তরফ থেকেই সদানন্দ মণ্ডলের নামে গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করছি। তারপরের ঘটনা অত্যন্ত সংক্ষিপ্ত। পুলিশের পক্ষ থেকে থানার ছোট দারোগা এবং মৃত সদানন্দ মণ্ডলের একজন বংশধর গয়ায় গিয়ে সদানন্দ মণ্ডলের নামে পিণ্ডদান করেন এবং বলাই বাহুল্য পিণ্ডদানের পর থেকেই হেতমপুরের মাঠে আর কোনো রাতে ভুতুড়ে লরির একবারও উৎপাত হয়নি। ভুতুড়ে লরির চাকার দাগও হেতমপুরের মাঠে আর কখনো দেখা যায়নি। না, আর দেখা যায়নি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস অন করে পাশে থাকবেন। আসছি আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।